সবুজ গাছগাছালি, মাঠ আর রং বেরঙের ফুলে ভরা এই গ্রামের নাম শিরিশপুর। এখানে গরিব, মধ্যবিত্ত এবং অবস্থাপন্ন সব ধরনের পরিবারের বাস। তবে বেশিরভাগ লোক কৃষিজীবী, না হয় ব্যবসায়ী। চাকুরিজীবী মানুষ এখানে হাতে গোনা। গ্রামের মধ্যে যে কজন অবস্থাপন্ন লোক আছে তার মধ্যে বিহারীলাল হলেন অন্যতম। এনার যত না টাকা পয়সা আছে তার থেকেও বেশি আছে অহংকার। কারণ এনার এক ছেলে এবং এক মেয়ে, দুজনেই প্রতিষ্ঠিত এবং শহরে থাকে। ছেলে আকাশদীপ শহরের পিএসজি হসপিটালের অর্থোপেডিক বিভাগের একজন ডাক্তার। স্ত্রীকে নিয়ে হসপিটালের কাছেই একটা ফ্ল্যাটে থাকে। 2 বছর আগেই ভাড়া বাড়ি ছেড়ে নিজের কেনা ফ্ল্যাটে উঠে এসেছে। মেয়ে মীনাক্ষী MBA করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। মাত্র 1 বছর আগেই বিয়ে করেছে। আগে পেইং গেস্টে থাকতো। বিয়ের পরেই অফিসের কাছে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে স্বামী স্ত্রী দুজনে থাকে। মীনাক্ষীর স্বামী রাজেশও ওর সাথেই একই অফিসে চাকরি করে। মাঝে মাঝে ছুটির দিনে বিহারীলালের ছেলে, মেয়ে, বৌমা, জামাই সবাই আসতো এক আধ দিন গ্রামের বাড়িতে কাটাবে বলে। বিহারীলালের ছেলে মেয়ের জন্য গ্রামের খেটে খাওয়া সরল সাদা লোকজনেরা খুব গর্ববোধ করত। তাই তারা এলে বাড়িতে ভিড় জমাতো। কিন্তু শুধু বিহারীলাল নয়, তার ছেলে এবং মেয়ে গ্রামের লোকজনদের পাত্তাই দিত না। মূর্খ, মজুর, গেঁয়ো লোকেদের সাথে কি আর কথা বলবে। অথচ ছোটবেলায় এই সমস্ত গরিব মজুরের ছেলে মেয়েদের সঙ্গেই একসঙ্গে খেলে বড় হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতা কত পরিবর্তন হয়ে যায়। বিহারীলালের বাড়ির সামনেই এটা নিতাইয়ের বাড়ি। আগে বিহারীলালের চাষবাস দেখাশোনা করত। নিতাই গত 2 বছর আগে টিবি রোগে মারা গেছে। নিতাইয়ের বউ সনকা আর একমাত্র ছেলে পবন এই বাড়িতেই থাকে। ওর বাড়িতে কাজ করে কোনো রকমে ওদের সংসারটা চলে। পবন গ্রামেরই প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়ে। পবন বিহারীলালদের বাড়িতে 5 মাসের কাজ করে দিত, অল্প কিছু মাইনের বিনিময়ে। অভাবের সংসারে যা কিছু আসে। কিন্তু বিহারীলাল অথবা তার স্ত্রী মিনতি যখন তখন হাঁক মেরে পবনকে ডাকত। পবন, এই পবন, একবার তাড়াতাড়ি এদিকে আয় তো। সঙ্গে সঙ্গে পবন পড়ি মরি করে ছুটতে আসতো। এখনই বাজার যা, তোর বাবু গতকাল হারুকে পয়সা দিয়ে এসছে। 5 কেজি আলু দেবে, তুই নিয়ে আসবি। ছুটতে যা, এক্ষুনি লাগবে কিন্তু। পবন ছুটতে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে। সামান্য কটা টাকার বিনিময়ে যখন তখন ডেকে কাজ করিয়ে নিলেও বিহারীলাল পবনদের বাড়িতে কোনো রকম বাড়তি সাহায্য করত না। একদিন সনকা বিপদে পড়ে বিহারীলালের কাছে এসে বলল, বাবু, পবনের শরীরটা ভালো যাচ্ছে না, কদিন ধরেই একদম খেতে পারছে না। তাই গ্রামের লোকজনরা বলল ওকে ডাক্তার দেখাতে হবে। আপনি কিছু টাকা ধার দেবেন, পরে পবনের মাইনে থেকে না হয় কেটে নেবেন। বিহারীলাল সনকার কথায় কোনো গুরুত্বই দিল না। খবরের কাগজের দিকে চোখ রেখেই বলল, গ্রামের লোকেদের কাছেই টাকা চাইতে যাও, আমি ধার টার দিতে পারবো না। সনকা আর পবন অসহায়ভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল। এটাই বিহারীলালের স্বভাব, কাউকে 1 পয়সা সাহায্য বা কোনো রকম সহযোগিতা করতে রাজি নয়। বরঞ্চ চেষ্টা করে ছল চাতুরির দ্বারা কিভাবে লোকেদের টাকা আত্মসাৎ করা যায়। একদিন গ্রামের বনমালীকে বাড়িতে ডেকে বলল, কি রে, তোর বাবার অসুখের সময় তোর মা যে অতগুলো টাকা ধার নিল সেটা শোধ দে। সুদে আসলে এখনই তো অনেক টাকা হয়ে গেছে, এরপর আরো দেরি করলে সুদে আসলে এত হয়ে যাবে, তখন জমি জায়গা বিক্রি করলেও হবে না, এটা তোকে বলে দিলাম। বিহারীলালের কাছ থেকে কথাগুলো শোনার পর বনমালী স্তম্ভিত হয়ে গেছে। এসব কি শুনছে? এত টাকা ধার! সারাদিন প্রাণপাত করে খেটে যা রোজগার করে তাতে কোনো রকমে সংসার চলে, কি করে এত টাকা শোধ দেবে? অনেক কিছু ভাবতে ভাবতে বনমালী তখনকার মতো বাড়ি চলে গেল। বিহারীলাল লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল। ভাবলো একটা মোটা টাকার ব্যবস্থা হলো। চল তো বিহারীলালের কাছে, দেখি কি করে টাকা চাই, যা নয় তাই। পরদিন সকালে রাগে গজরাতে গজরাতে বনমালীর মা বনমালীকে সঙ্গে নিয়ে বিহারীলালের বাড়ির দিকে যেতে লাগলো।
বিহারীলাল বনমালীর মাকে দেখে অবাক হয়ে গেল। ভেবেছিল বনমালীর মা এতদিনে হয়তো মারা গেছে, কিন্তু সে যে আজ সশরীরে হাজির। বলি কি ব্যাপার গো, হ্যাঁ? আমার শেষ সম্বল সোনা দানা যা কিছু ছিল সব বিক্রি করে আমি নিজে এসে সুদ সহ সব দেনা তোমার শোধ করে গেলাম, যে তুমি আবার আমার ছেলের কাছে টাকা চাইছো? তোমার আক্কেলটা কি? সব কাগজে লেখা আছে, কিন্তু তুমি সই করেছো। বলো তো, কাগজও আমি দেখাতে পারি। না না, আর কাগজপত্র দেখাতে হবে না। আসলে আমি 5 ঝামেলার মানুষ তো, তাই ভুলে গিয়েছিলাম। বিহারীলাল বেগতিক দেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। ভুলে গিয়েছিলেন? আমার 4 বয়স হলো, এখনো সব কিছু মনে আছে, আর উনি কিনা ভুলে গিয়েছিলেন? আসলে সব বদমাইশি বুঝেছিস, গোলে মেলে টাকা নিয়ে আমাদের সর্বশান্ত করার ধান্দায় ছিল। এমন বজ্জাত লোক বাবু আমি বাপের জন্মে দেখিনি। রাগে গজরাতে গজরাতে বনমালীর মা বাড়ি ফিরে গেল। পরদিন ছুটির দিনে মেয়ে, জামাই, ছেলে, বৌমারা বাড়িতে আসবে, তাই বিহারীলাল বাজারে এসে অনেক কিছু বাজার করেছে। এখন একটা অটোর জন্য অপেক্ষা করছে। বাজার থেকে বাড়ি অনেকটা রাস্তা, তাই হেঁটে যাওয়া যাবে না। একটা খালি অটো আসতেই বিহারীলাল সেটাকে দাঁড় করালো। অটো অটো দাঁড়াও, শিরিষপুর যাবো, ক পয়সা নেবে? অটোওয়ালা বলল, যা ভাড়া হয় তাই দেবে। 30 টাকা দেবো। ঠিক আছে, তাই দেবেন, উঠুন। যা, এত কম করে বললাম, অটোওয়ালাটা তাও রাজি হয়ে গেল। তাহলে তো আরো কম করে বললে ভালো হতো। বিহারীলাল এই ভেবে আফসোস করতে করতে অটোতে উঠে গেল। অটোয় যেতে যেতে বিহারীলাল আবারও একবার দরদাম শুরু করলো। রাস্তাটা খুব একটা বেশি নয়, আমি যে ভাড়াটা বলেছি সেটাও মনে হয় একটু বেশিই বলেছি, তাই আরেকটু কম করা উচিত। দেখুন, ভাড়াটা আপনিই ঠিক করেছেন, তারপর আপনিই বলছেন আরও কম করা উচিত। একটা কাজ করুন না, বাড়ি পৌঁছে আপনার যত টাকা ন্যায্য ভাড়া মনে হবে তত টাকাই না হয় দেবেন, কেমন? তখন বিহারীলাল ভাবল, এত ভালো অটোওয়ালা আর বোধহয় জীবনে পাবো না। তাই বাড়ির সামনে অটো থেকে নেমেই বিহারীলাল তার কাছ থেকে মোবাইল নাম্বার চাইলো। আপনার মোবাইল নাম্বারটা দিন না, আমার প্রায়শই অটোর দরকার পড়ে। যখন দরকার পড়বে তখন আপনাকেই না হয় ডেকে নেব। আমার মোবাইল নম্বর নিয়ে লাভ হবে না, কারণ প্রতিদিন অটো নিয়ে বের হই না। যখন টাকার দরকার হয় তখনই বের হই, সেটাও জোর করে, কারণ ছেলে বের হতে দেয় না। বুঝতে পেরেছি, আপনার বয়স হয়েছে বলে ছেলে বের হতে দেয় না। আবার ছেলেরও ইনকাম সেরকম নয়, অর্থনৈতিক সমস্যা, তাই আপনি জোর করে বের হন, তাই তো? না, ঠিক নয়। আমার ছেলে ডক্টর পি কুমার শহরের পিএসজি হসপিটালের ডাক্তার। যা মাইনে পায় তাতে তার নিজের আর আমাদের এই গ্রামের সংসার ভালোভাবেই চলে যায়। আর আমার ছেলে আমাদেরকে যথেষ্ট খেয়াল রাখে। কি বলছেন আপনি? আমার ছেলে আকাশদীপ পিএসজি হসপিটালেরই অর্থোপেডিক ডাক্তার। আকাশের কাছে আপনার ছেলের নাম শুনেছি, বলে উনি নাকি শহরের সেরা হার্ট স্পেশালিস্ট ডাক্তার। তার বাবা হয়ে আপনি কেন অটো চালান? আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আমি সৎভাবে করা কোনো কাজকেই ছোট মনে করি না। আমার আশেপাশে অনেক বয়স্ক মানুষ আছে যারা খুব অর্থনৈতিক কষ্টে আছে। তাদের অনেকের সঙ্গে ছোটবেলায় খেলে বড় হয়েছি, বা দাদা কাকা বলে ডেকেছি। ছোটবেলায় তো কখনো মনে হয়নি কে বাড়ির লোক, কে বাইরের লোক, কে আপন, কে পর, কে গরিব, কে বড় লোক, কে কোন জাত। তাহলে বড় হয়ে কেন মনে হবে? আমি আমার শৈশব মানসিকতাটাই বাঁচিয়ে রাখতে চাই। বিপদে তাদের পাশে দাঁড়াতে চাই, আর সেটা খুব ভালো লাগে যখন নিজে উপার্জন করে কাজটা করতে পারি। বাঁচতে হলে শুধু নিজের জন্য নয়, সবাইয়ের জন্য বেঁচে থাকবে। কথাগুলো শুনে বিহারীলাল স্তম্ভিত হয়ে গেল। ভাবছে জীবনের হিসেব কত সুন্দর হতে পারে। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, অনুরোধটা না রাখলে আমি খুব দুঃখ পাবো।
বাজার থেকে এখানে আসা ন্যায্য ভাড়া 50 টাকা। আপনাকে 50 টাকাই নিতে হবে। উনি বিহারীলালের অনুরোধ রেখেছিলেন। 50 টাকা নিয়ে দূরে চলে গেলেন আরও একটা ভাড়ার সন্ধানে। কত বয়স্ক লোক অপেক্ষা করে আছে যে। বিহারীলাল অটোটাকে লক্ষ্য করছিল অদৃশ্য না হওয়া পর্যন্ত। বিহারীলালের খুব আনন্দ হচ্ছিল আজ। এমন আনন্দ তো আগে কখনো হয়নি। আসলে লোককে ঠকিয়ে অনেক টাকা আসার থেকে ভালো কাজে ব্যয় করা সামান্য কিছু টাকাও অনেক বেশি আনন্দ দেয়। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চু কিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।